একটি বিলাসবহুল পার্টিতে স্ত্রী সবার সামনে তার স্বামীকে গরিব বলে অপমান করল, এমনকি তার উপর গ্লাস ভর্তি পানি ছুড়ে দিল। সবাই হাসছিল, কিন্তু কয়েকদিন পর যখন সেই একই হলে সত্য প্রকাশ পেল, তখন পুরো হল স্তব্ধ হয়ে গেল। কারণ যাকে সবাই গরিব ভেবেছিল, সেই ছিল হাজার কোটি টাকার কোম্পানির মালিক। লোকে যখন জিজ্ঞেস করে, এই তোমার স্বামী, তখন আমার মাথা লজ্জায় নিচু হয়ে যায়, যেন আমি কোনো অপরাধ করেছি। তোমার সাথে বিয়ে করে আমি নিজের কপালে আগুন লাগিয়েছি অর্ণব। তুমি আমার জীবনের সবচেয়ে কালো অধ্যায়, সবচেয়ে বড় ভুল। না তোমার কাছে টাকা আছে, না মর্যাদা, না কোনো স্টাইল বা আভিজাত্য। আসলে তোমার মধ্যে আছেটা কি? তুমি কোথাও গিয়ে মরে যাও না কেন? অনেক হয়েছে অর্ণব। সব জায়গায় তুমি আমাকে লজ্জায় মুখে ফেলছ। আমি কি এমন পাপ করেছি মায়া? তোমার সাথে থাকাটাই যেন অভিশাপ। আমি শুধু তোমার সঙ্গ চেয়েছিলাম, কিন্তু তুমি আমার নামের সাথে জড়িয়ে থাকার যোগ্যতাও রাখো না। আমার জীবন থেকে বেরিয়ে যাও। তোমার মতো মানুষের যোগ্যতা শুধু দূরে দাঁড়িয়ে দেখার, কাছে আসার নয়। আমি স্বপ্ন দেখেছিলাম উঁচু ঝলমলে জীবনের, আর পেয়েছি তোমার এই চরম দারিদ্র্য আর অসহায়তা। তুমি আমার মর্যাদার ওপর একটা কালো দাগ, একটা চিরস্থায়ী কলঙ্ক। অর্ণব, আমি তোমাকে খুশি রাখার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলাম। সেদিন হলটা আলোয় ঝলমল করছিল। বড় বড় ঝাড়ো লণ্ঠন, চকচকে পোশাক, দামি পারফিউমের মাদকতাময় সুবাস আর মদের গ্লাসের টুংটাং শব্দে ভরা ছিল ঢাকার সবচেয়ে হাই প্রোফাইল পার্টি। আর সেই পার্টির ঠিক মাঝখানে একটা ছায়ার মতো দাঁড়িয়েছিল একজন মানুষ, ভিজে চুপচুপে, মাথা নিচু করে। নাম অর্ণব। তার সামনে রাগে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল তার স্ত্রী মায়া। মায়া চিৎকার করে উঠল, বাস, অনেক হয়েছে অর্ণব। তার কণ্ঠ এত উচ্চ ছিল যে পুরো হল হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। কতবার বলেছি আমি এই জঘন্য জীবন আমার চাই না। না তোমার কাছে টাকা আছে, না মর্যাদা, না ঠিকঠাক চেহারা, আর তার ওপর এই বোকাপূর্ণ নীরবতা। অর্ণব কিছুই বলল না। তার চোখে লজ্জা নয়, বরং গভীর ব্যথা ছিল, এমন ব্যথা যা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। মায়া রাগে টেবিল থেকে জলের গ্লাস তুলে নিল। তার বাবা ঘাবড়ে গিয়ে এগিয়ে এলেন। মায়া, মা, থাক, লোকে দেখছে। কিন্তু মায়া ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আপনি চুপ থাকুন বাবা। আপনার কারণেই তো এই গাধাটা আমার জীবনে এসছে। আপনি দেউলিয়া হলেন আর আমাকে এই রাস্তার লোকের গলায় বেঁধে দিলেন। পুরো হল স্তব্ধ হয়ে গেল। না এর পোশাক পরার ধরন আছে, না কথা বলার ভদ্রতা, না এর মধ্যে সামান্যতম আত্মসম্মান আছে। সব কথায় চুপ, সব উপহাসে চুপ। তুমি মানুষ নাকি মাটির ঢিপি? আর পরের মুহূর্তেই মায়া পুরো গ্লাসটা অর্ণবের উপর ঢেলে দিল। জল তার মুখ, চুল আর পোশাক বেয়ে পড়তে লাগল। তার স্যুট ভিজে গেল, চোখ পিটপিট করতে লাগল। কয়েক সেকেন্ডের জন্য পুরো পার্টির মানুষের দম বন্ধ হয়ে গেল। তারপর কেউ ফিসফিস করে বলল, বেচারা। কেউ হেসে বলল, গরিব মানুষ, এটাই কপালে থাকে। নিজের যোগ্যতার বাইরে স্বপ্ন দেখা উচিত ছিল না। কেন এত বড় ঘরের মেয়েকে বিয়ে করল? অর্ণব হাত দিয়ে জল মুছল, মাথা নিচু করল, একটা শব্দও বলল না। কিন্তু তার হৃদয়ে একটা কথা প্রতিধ্বনিত হচ্ছিল, আমি তোমাকে দৌলত দিয়ে নয়, মনুষ্যত্ব দিয়ে যাচাই করতে চেয়েছিলাম, আর তুমি আমাকে ভিড়ের সামনে মাটিতে মিশিয়ে দিলে। আজ যাকে সবাই অকেজো আর গরিব ভাবছে, যদি এরা তার আসল সত্যটা জেনে যায়, তবে এই লোকগুলোই নিজেদের চোখে নিচে নেমে যাবে। কয়েক মাস আগে মায়ার পৃথিবী ভেঙে পড়ছিল। তার বাবার ব্যবসা পুরোপুরি ডুবে গিয়েছিল। ব্যাংকের নোটিশ, পাওনাদারদের হুমকি, ঘর নিলাম হবার তারিখ, ঘরে আলো কম আর মুখে ভয়ে বেশি ছিল। আর সেই ঘরেই প্রথমবার অর্ণব মায়াকে দেখেছিল। সে তখন কোনো পার্টিতে ছিল না, না ছিল মেকআপ, না ছিল কোনো বাহাদুরি। সাধারণ পোশাকে তার চোখে ভয় আর অসহায়ত্ব ছিল। সেই মুহূর্তটি অর্ণবের হৃদয়ে গেঁথে গিয়েছিল। সে মনে মনে বলেছিল, এ অন্য মেয়েদের মতো নয়, বা হয়তো আমি ওকে সেরকমভাবেই দেখতে চেয়েছিলাম। সেদিন অর্ণব জানত যে সে যদি তার আসল পরিচয় নিয়ে আসত, তবে মায়া তাকে নয়, বরং তার সম্পদকে দেখত। আর এটাই ছিল সেই জিনিস যাকে অর্ণব ভয় পেত। সেদিন রাতে সে সিদ্ধান্ত নিল, আমি ওর সামনে গরিব হয়ে যাব।
ও যদি আমাকে আপন করে নেয় তবে তা শুধু আমার চেহারা আর মনুষ্যত্বের কারণে। মায়ার বাবা সব জানতেন অর্ণব কে, সে কত বড় মানুষ, কত বড় কোম্পানির মালিক। কিন্তু অর্ণব পরিষ্কার বলে দিয়েছিল, যদি মায়ার আমার আসল পরিচয় নিয়ে সামান্যতম সন্দেহ হয় তবে আপনার সব ঋণ ফেরত দেওয়া আপনার দায়িত্ব হবে। আমি ওকে ওভাবেই দেখতে চাই যেমনটি ও একজন সাধারণ মানুষের সাথে হয়। বাবা নিরুপায় ছিলেন, সম্মান, ঘর, মেয়ে সব বাজি রাখা হয়েছিল। ওদিকে মায়া ভাবছিল আমার জীবন শেষ হয়ে গেল একজন গরিব লোকের সাথে, আর অর্ণব ভাবছিল হয়তো আমার জীবন এখান থেকেই শুরু হবে। কিন্তু সে কি জানত, যে মেয়ের কাছে সে অর্ণব হিসেবে ভালোবাসা চেয়েছিল সেই মেয়েই তার সম্মান নিলাম করে দেবে। বিয়ের ৬ মাস পার হয়ে গিয়েছিল। ৬ মাস আর অর্ণবের মনে হচ্ছিল যেন সে তার পুরো জীবন এই নীরবতায় কাটিয়ে দিয়েছে। সকালের প্রথম আলো জানলা দিয়ে ভেতরে আসত, আর অর্ণব উঠে সবার আগে মায়াকে দেখত। সে প্রায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখত, যেমনটা নিজেকে জিজ্ঞেস করছে, এটাই কি সেই জীবন যা আমি ভেবেছিলাম? অর্ণব চুপচাপ তৈরি হতো, অফিসে যাবার আগে চা বানাত আর মৃদু স্বরে বলত, চা মায়া। মায়া না পাকিয়েই বলে দিত, রেখে দাও। কোনো ধন্যবাদ নেই, কোনো হাসি নেই, শুধু একটা ঠান্ডা আদেশ। আজকেও তাই হল। অর্ণব চা রাখল, ব্যাগ নিল এবং যাবার জন্য পা বাড়াল। শোনো, মায়া পেছন থেকে ডাকল। অর্ণব থমকে দাঁড়াল, আশার সাথে পেছন ফিরল। আজ সন্ধ্যায় আমার বাবা আসছেন, সে বলল, আর একটা বড় পার্টির আমন্ত্রণ এসেছে। কোন পার্টি? অর্ণব জিজ্ঞেস করল। বনানী ক্লাবের ব্যাংক আর ব্যবসায়ীদের, মায়া অবজ্ঞার সাথে বলল। শহরের বড় বড় লোক আসবে। অর্ণব বুঝতে পারল এটি কোনো সাধারণ পার্টি ছিল না, এটি মায়ার জন্য নিজের সম্মান বাঁচানোর একটা সুযোগ। আমাদের যেতে হবে। মায়া অর্ণবকে সাথে নিয়ে যেতে চায়নি, কিন্তু তার বাবা বিশেষভাবে অর্ণবকে আসার কথা বলেছিলেন। আর মায়ার এই বিষয়ে সবসময় বিরক্তি ছিল যে বাবা এই সামান্য চাকরটাকে কেন এত মাথায় তোলেন, সবসময় অর্ণব অর্ণব কেন করেন। তুমি যদি চাও তবে আমি যাব না, অর্ণব বলতে শুরু করল। না, মায়া মাঝপথেই থামিয়ে দিল। আমরা যাব, কিন্তু ভালো পোশাক পরে যাবে। আমাকে লজ্জিত করবে না। লোকেদের দেখাতে হবে আমি এখনও কারো থেকে কম নই। তার গলায় ভয় ছিল, কিন্তু তা অহংকারের আস্তরণে ঢাকা ছিল। সন্ধ্যায় মায়ার বাবা এলেন, মুখে ক্লান্তি ছিল কিন্তু চোখে ছিল স্বস্তি। মা, তিনি আস্তে করে বললেন, আজকের পার্টি খুব জরুরি, ব্যাংকওয়ালাদের সাথে একটু কথা হচ্ছে। মায়া সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, আমাকে কেমন লাগছে? খুব ভালো, বাবা বললেন, কিন্তু তারপর অর্ণবের দিকে তাকালেন। তার চোখে এক অদ্ভুত লজ্জা আর অসহায়ত্ব ছিল। তিনি জানতেন এই মানুষটি কে, আর এটাও জানতেন যে তার মেয়ে প্রতিদিন কাকে অপমান করে, কিন্তু তিনি কিছুই বলতে পারতেন না। রাতে প্রস্তুতি শুরু হল। মায়া আলমারি খুলে পোশাক বের করতে লাগল এবং এক এক করে ছুঁড়ে ফেলতে লাগল। এই শাড়িটা খুব সস্তা, এই ড্রেসটা পুরনো লাগছে, এটা তো আমার বান্ধবীর ড্রেসের মতো। অর্ণব চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ? মায়া বিরক্ত হয়ে বলল, বুঝতে পারছি না কোন অবস্থায় আমাকে সেখানে যেতে হবে। তুমি যেমন আছো তেমনই সবথেকে ভালো লাগে, অর্ণব মৃদু স্বরে বলল। মায়া ঘুরে দাঁড়াল। এটাই তোমার সবথেকে বড় বোকামি। তোমার মনে হয় সাধারণ হয়ে থাকলে সবকিছু হয়ে যায়। পৃথিবী টাকা আর প্রতিপত্তি দিয়ে চলে অর্ণব, ভালোবাসা দিয়ে নয়। এই শব্দগুলো অর্ণবের হৃদয়ে বিঁধে গেল, কিন্তু সে কিছুই বলল না। কিছুক্ষণ পর মায়ার মায়ের ছবির সামনে দাঁড়িয়ে মায়া বিড়বিড় করল, আপনি যদি বেঁচে থাকতেন তবে আমার বিয়ে কোনো রাজার সাথে দিতেন, কোনো গরিবের সাথে নয়। অর্ণব এটি শুনল, আর প্রথমবার তার চোখ ভিজে উঠল। সে ঘরে গিয়ে সেই শাড়ির বাক্সটা তুলে নিল, যা সে খুব ভালোবেসে মায়ার জন্য নিয়ে এসছিল, এবং মায়াকে দিল। মায়া এত দামি শাড়ি দেখে বলল, তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো? অর্ণব কথাটি এড়াতে চাইল, কিন্তু মায়া এখানেও তাকে অপমান করল। কোথাও চুরি ডাকাতি করতে শুরু করনি তো? নাকি আমার বাবার কাছে টাকা চেয়ে এনেছ যাতে আমি তোমার উপর খুশি হই? অর্ণব কিছু বলল না। সে ঘরে গিয়ে নিজের স্যুটটা বের করল, সেই পুরনো সাধারণ স্যুট। সে জানত আজ এই স্যুটটি তাকে লোকেদের সামনে ছোট করে দেবে, কিন্তু সে তবুও ওটাই পরবে, কারণ সে নিজেই পথ বেছে নিয়েছিল।
মায়ার ভালোবাসা পাওয়ার জন্য সে নিজের পরিচয়কে কবর দিয়ে দিয়েছিল। মায়ার বাবা ধীরে ধীরে অর্ণবের কাছে এলেন। বাবা, তার গলা কাঁপছিল। যদি আজ কিছু ভুল হয়ে যায়? অর্ণব শান্তভাবে বলল, চিন্তা করবেন না, আমি সামলে নেব। বাবা তার দিকে তাকালেন। এত বড় একজন মানুষ আর এত ছোট হয়ে জীবন কাটাচ্ছেন। তিনি তার মেয়ের উপর নয় বরং নিজের উপর লজ্জিত হতে লাগলেন। গাড়িতে ওঠার সময় মায়া একবার অর্ণবকে দেখল। তার পোশাক, তার সাধারণ ভঙ্গি। তুমি কি ইচ্ছা করে আমাকে লজ্জিত করো? সে বলল। না, অর্ণব বলল, আমি স্রেফ সেটাই যা আমি আছি। এটাই তো সমস্যা, মায়া নিরুত্তর গলায় বলল। তুমি সেটাই রয়ে গেলে, আর আমি এর থেকে অনেক ওপরের জীবন চেয়েছিলাম। গাড়ি এগিয়ে চলল। রাস্তার আলোগুলো তাদের মুখে পড়তে লাগল। একদিকে অর্ণবের ভালোবাসা আর আশা, অন্যদিকে মায়ার ভয় আর অহংকার, এবং দুটোর মাঝে নিস্তব্ধতার এক দীর্ঘ দূরত্ব। অর্ণব জানলা দিয়ে বাইরে দেখল। তার সেই দিনটির কথা মনে পড়ল যখন সে মায়াকে প্রথমবার দেখেছিল, সাধারণ পোশাকে এক ভীতু নিষ্পাপ মেয়ে। আমি কি সেই মেয়েটাকেই ভালোবেসেছিলাম? সেই মেয়েটি কি এখনও কোথাও বেঁচে আছে? গাড়ি যত রোজ গার্ডেন হলের কাছে আসছিল, তার মন তত ভারী হয়ে আসছিল, কারণ সে জানত আজ কিছু একটা ভাঙতে চলেছে। হয়তো তার ধৈর্য, হয়তো তার আশা, অথবা হয়তো তার ভালোবাসা। পার্টি হলের বাইরে গাড়ি থামল। তীব্র আলো, ক্যামেরার ঝলকানি, লোকেদের হাসি, সবকিছু মায়াকে তার পুরনো পৃথিবীর কথা মনে করিয়ে দিচ্ছিল। সে গাড়ি থেকে নামল, তখন তার হাঁটা চলায় সেই পুরনো অহংকার ফিরে এলো। যেন সে আবার সেই মেয়েটি হয়ে গেছে যার কখনো কারো সাহায্যের প্রয়োজন ছিল না। অর্ণব তার পিছনে নামল। সাধারণ স্যুট, সাধারণ ভঙ্গি, শান্ত মুখ। মায়া ঘুরে তাকে দেখল। 1 সেকেন্ডের জন্য তার মনে দ্বিধা এলো, তারপর সেই একই বিরক্তি। সোজা হয়ে থাকবে, সে ফিসফিস করে বলল। আর বেশি কথা বলার দরকার নেই। অর্ণব মাথা নাড়ল। সে জানত আজ তাকে শুধু দাঁড়িয়ে থাকতে হবে আর সহ্য করতে হবে। হলের ভেতরে ঢুকতেই মায়ার মুখে কৃত্রিম হাসি ছড়িয়ে পড়ল। আরে মায়া, কত সুন্দর লাগছে তোমাকে, কখন এলে? সে সবাইকে জড়িয়ে ধরছিল, হাসছিল, নিজেকে আবার শ্রেষ্ঠ প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ল। কেউ জিজ্ঞেস করল, আপনার স্বামী কোথায়? সে এদিক ওদিক তাকিয়ে বলল, আসছেন হয়তো, ওনার এই সব পরিবেশের অভ্যাস নেই। অর্ণব কিছুটা দূরে দাঁড়িয়ে সবকিছু শুনছিল, কিন্তু কিছুই বলছিল না। কিছুক্ষণ পর অর্ণব নিজেই তাদের কাছে এলো। মায়ার বন্ধু আর আত্মীয়দের একটা ছোট গ্রুপ তৈরি হয়েছিল। একজন মহিলা তাকে দেখে জিজ্ঞেস করলেন, আপনি কি মায়ার স্বামী? হ্যাঁ, অর্ণব হালকা হেসে বলল। আপনি কি করেন? সে সাধারণ প্রশ্ন করল। অর্ণব কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই মায়া মাঝখানে কথা কেড়ে নিল। আরে ছাড়ুন তো, সে হেসে বলল। উনার কাজ জিজ্ঞেস করে কি করবেন? ছোটখাটো চাকরি, কোনো মতে দিন চলে যায়। সবাই হেসে উঠল। অর্ণবের চোখ নিচু হয়ে গেল। একজন লোক মজা করে বলল, তাহলে তো আপনি খুব শান্ত মানুষ হবেন, উপার্জনের এত চাপ থাকে? মায়ার সঙ্গে সঙ্গে বলল, শান্ত নয়, নিষ্প্রাণ। এক মুহূর্তের জন্য অর্ণবের হার্টবিট যেন থেমে গেল। লোকেদের হাসি তার কানে হাতুড়ির মতো পড়ছিল। কিছুক্ষণ পর মায়ার বাবা সেখানে এলেন। তিনি পরিস্থিতিটা বুঝতে পারলেন। মায়া, তিনি আস্তে করে বললেন, বাস করো মা। মায়া ঘুরে দাঁড়াল। আপনি আবার শুরু করলেন? সে বিরক্ত হয়ে বলল, আপনি সবসময় ওনার পক্ষ নেন। আপনার কারণেই তো এই লোকটা আমার জীবনে এসেছে। বাবা চুপ হয়ে গেলেন, তার চোখে অসহায়ত্ব ছিল। তখনই কেউ জিজ্ঞেস করল, মায়া, তুমি কি তোমার স্বামীর জন্য গর্বিত? এই প্রশ্নটি মায়ার ভেতরে জমে থাকা বিষ বাইরে বের করে আনল। গর্ব? সে হাসতে হাসতে বলল, গর্ব তখন হয় যখন মানুষ কিছু করার যোগ্য হয়। অর্ণবের দিকে তাকিয়ে সে বলল, না একে পোশাক পরার ধরন আসে, না কথা বলার ভদ্রতা, না সামান্যতম আত্মসম্মান আছে। সব কথাই চুপ, সব উপহাসে চুপ। তুমি মানুষ নাকি মাটির ঢিপি? পুরো গ্রুপ স্তব্ধ হয়ে গেল। অর্ণবের আঙুল কেঁপে উঠল, কিন্তু সে তবুও কিছু বলল না। মায়া রাগে পাশের টেবিল থেকে জলের গ্লাস তুলে নিল। তার বাবা ঘাবড়ে গিয়ে এগিয়ে এলেন। মায়ামা, লোক দেখছে। কিন্তু মায়া চিৎকার করে উঠল, আপনি চুপ থাকুন বাবা, আপনার কারণেই তো এই গাধাটা আমার জীবনে এসেছে। আপনি দেউলিয়া হলেন আর আমাকে এই রাস্তার লোকের গলায় বেঁধে দিলেন। আর পরের মুহূর্তেই সে পুরো গ্লাসটা অর্ণবের উপর ঢেলে দিল। জল তার মুখ, চুল আর স্যুট বেয়ে পড়তে লাগল। হলে একদম নিস্তব্ধতা নেমে এলো। কয়েক সেকেন্ড পর্যন্ত কেউ কিছু বলল না। তারপর কেউ ফিসফিস করে বলল, বেচারা। কেউ মৃদুস্বরে বলল, গরিব মানুষ, এটাই কপালে থাকে। অর্ণব ধীরে ধীরে হাত তুলে জল মুছল, মাথা নিচু করল।
একটা শব্দও বলল না। তার ভেতরে কিছু একটা ভেঙে গিয়েছিল, কিন্তু বাইরে সে এখনও সেই শান্ত মানুষটিই ছিল। হলের এক কোণে রাহুল দাঁড়িয়েছিল, তার চোখ কঠোর হয়ে উঠল। সে সব দেখছিল, প্রতিটি শব্দ, প্রতিটি অপমান। তার মনে একটাই কথা প্রতিধ্বনিত হচ্ছিল, বাস, এবার অনেক হয়েছে। কিন্তু এখন নয়, এখনও সত্য সামনে আসার সময় হয়নি। এখনও অর্ণবকে এই ব্যথার মধ্য দিয়ে যেতে হবে। মায়া গ্লাসটি নিচে রেখে দিল এবং এমনভাবে গটগট করে হেঁটে চলে গেল যেন সে কোনো বড় জয় পেয়েছে। আর অর্ণব সেখানেই দাঁড়িয়ে থাকল, ভিজে, চুপচুপে, নীরব, ভেঙে যাওয়া অবস্থায়। তার মনে পড়ল যখন সে মায়াকে ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছিল। আমি চেয়েছিলাম কেউ আমাকে আমার চেহারা আর মনুষ্যত্বের জন্য ভালোবাসুক, আর আজ সেই মনুষ্যত্বকেই সবার সামনে পিষে ফেলা হলো। পার্টি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সেই হলে হওয়া অপমান তখনও বাতাসে ভাসছিল। মায়া আগে আগে হাঁটছিল আর অর্ণব তার পেছনে, সেই একই ভিজে চুপচুপে অবস্থা, একই নীরবতা। গাড়িতে বসতেই মায়া জানলার কাঁচ নামিয়ে দিল এবং বাইরের ঠান্ডা হাওয়া ভেতরে আসতে দিল, যেন সে তার ভেতরের উত্তাপ আর রাগ ঠান্ডা করতে চায়। আজ তো তোমার জন্য আমার সব সম্মান ধুলোই মিশে গেল, সে তার দিকে না তাকিয়েই বলল। অর্ণব খুব আস্তে জিজ্ঞেস করল, তোমার সম্মান নাকি আমার? মায়া তীক্ষ্ণ নজরে তাকাল। তোমার সম্মান আছেই বা কোথায়? সম্মান তারই থাকে যার কাছে কিছু আছে। তোমার কাছে কি আছে? গাড়িতে নিস্তব্ধতা ছেয়ে গেল। অর্ণব জানলা দিয়ে বাইরে দেখল। তার চোখে জল ছিল না, কিন্তু হৃদয় যেন পাথর হয়ে গিয়েছিল। আজ প্রথমবার তার উপলব্ধি হল যে এটি শুধু পরীক্ষা ছিল না, এটি তার ভালোবাসার অপমাননা ছিল।